কংগ্রাচুলেশন ফ্রেন্ডস, বিশেষ করে যারা 2018 মিসলেনিয়াসের মেন ক্র্যাক করেছো। আশা করি প্রত্যেকেই প্রিপারেশন শুরু করেছো পার্সোনাল টেস্টের জন্য। তো দু একজন বন্ধু ফোন করে বলছিল আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমার সম্পর্কে দু একটা কথা বলি। আমি 2012 যে মিসলেনিয়াস ওখানের ইন্টারভিউ ফেস করেছিলাম এবং এক্সটেনশন অফিসার অফ মাস এডুকেশন এক্সটেনশন হিসাবে 2 বছর কর্মরত ছিলাম। তারপর 2016 বিসিএস দিয়ে আমি বর্তমানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কর্মরত। যাই হোক, আমি আজকে ভিডিওতে মেনলি কি প্রশ্ন, কমন কিছু প্রশ্ন যেটা পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পার্সোনালিটি টেস্টে করা হয়, বিশেষ করে মিসলেনিয়াসে তো বটেই, সেই ব্যাপারেই একটু ফোকাস করার চেষ্টা করছি। আশা করি যদি তোমাদের কাজে লাগে তো খুব ভালো লাগবে। প্রথমত একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ তোমার নিজের সম্বন্ধে কিছু বলো, এই প্রশ্নটা। তো সেই ক্ষেত্রে আমরা উত্তর দেব সংক্ষেপে এবং ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেগুলোও বলা হয়ে যাবে। তাহলে মেনলি কী বলতে হবে, সেটা হচ্ছে নাম, বাড়ি কোথায়, লাস্ট ডিগ্রি কি, প্রেজেন্ট জব অর্থাৎ প্রেজেন্ট বর্তমানে কী করছি, এবং হবি। তো এইটা বললেই সাধারণত যেটা বলতে হবে সেটা আগে প্রিপারেশান নিতে হবে, ইংলিশ এবং বাংলা দুটোতেই। কারণ অনেক সময় এরকম বলা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এবং ইংরেজিতে বলার জন্য বলা হয়, সেই ক্ষেত্রে ইংলিশেই বলতে হবে। বা যদিও এই নয় যে ইংলিশেই বলতে হবে, যদি ইংলিশে কমফোর্ট না হয় সেক্ষেত্রে বাংলায় বলা যেতে পারে, বাট ইংলিশে বললেই বেটার, এটা মাথায় রাখতে হবে। তো এই যে 5টা কথা, এর মধ্য থেকেই কিন্তু প্রশ্ন উঠে আসবে। পিএসসির একটা সিস্টেম হচ্ছে যে ক্যান্ডিডেট যেটাই বলছে তার উপরেই বেস করে মেনলি প্রশ্নগুলো হয় এবং ডেপথ পর্যন্ত অনেক সময় চলে যায়। তো আমি প্রথমেই আসি, নামের মানে কি সেটা প্রত্যেকে জানা দরকার, এবং বাড়ি যেখানে যে ডিস্ট্রিক্টের কথা বলবে সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে তার সেন্সাস ডাটা, বিশেষ করে লিটারেসি রেট, সঙ্গে সঙ্গে সেখানে কোনো যে সমস্ত ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কে জেনে যেতে হবে। সেটা বর্তমানে যে সমস্ত ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও জানতে হবে, যার ফেমাস, বিভিন্ন ফিল্ডে ফেমাস, এবং নদ নদী, সেই জেলার নদ নদী সম্পর্কে ভালো করে জানতে হবে। তার পর্যটন কেন্দ্র যে জায়গায় আছে সেটা যদি ফেমাস হয় সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে। অর্থাৎ নিজের জেলা সম্পর্কে জেনে যেতে হবে, তার ব্লক কটা, পঞ্চায়েত কটা, তার থানা পুলিশ স্টেশন কটা, তারপরে লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র কটি, এবং সেই জেলায় যদি কোনো মিনিস্টার থেকে থাকে তার নাম, তার দপ্তর, সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে এই গেল বাড়ি যে পোর্শন সেখান থেকে। নেক্সট হচ্ছে লাস্ট ডিগ্রি, অর্থাৎ কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা যদি মাস্টার্স করে থাকে সেই ক্ষেত্রে কোন সাবজেক্ট, সেই সাবজেক্ট সম্পর্কে তার কিন্তু একটা নলেজ রাখতে হবে। কারণ বোর্ডে যারা থাকেন মানে তারা সমস্ত বিষয়েই কিন্তু পারদর্শী। তো সেই হিসাবে আমাদের কিন্তু নিজের সাবজেক্ট সম্পর্কে একটা ভালো নলেজ রাখা দরকার, সেটা মাথায় রাখতে হবে। সেই জন্য অবশ্যই পার্সোনালিটি টেস্টের আগে আমাদের সেই সম্পর্কে একটা প্রিপারেশন নতুন করে একটু ঝালিয়ে নিতে হবে। প্রেজেন্ট জব, অনেকে বিভিন্ন সার্ভিসের মধ্যে আছে, তো সেই সার্ভিস সম্পর্কে অবশ্যই জানতে হবে। তার বিভিন্ন সার্ভিসের যে কাজ, সেই কাজগুলো সম্পর্কে ডিটেলস বা কিছু তার ব্যাকগ্রাউন্ড এবং আপডেটেড কোনো নিউজ আছে কি না, সেই সমস্ত জিনিস ব্যাপারে কিন্তু জানতে হবে। আর হবি বিষয় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন এসছে, বিভিন্ন যাই হবি বলুক, হবি থেকে মানে বেশ কিছু প্রশ্ন করে থাকেন। তো সেই হিসাবে হবি কি বলবো,
এবং সঠিক যে হবি সেটাই বলা হবে, কিন্তু হবি বলার পরে সেই হবি সম্পর্কে কি কি ডিটেলস ইনফরমেশন, কেউ দেখা গেল ফুটবল বলল, এবার ফুটবল মানে ফুটবল সম্পর্কে যে সমস্ত নিউজ, প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ সম্পর্কে নিউজ, আপডেটেড, নেক্সট কোথায় হবে, সব কিন্তু জানতে হবে। অর্থাৎ যেই হবি বলা হবে সেই হবি সম্পর্কে কিন্তু ডিটেলস জানা দরকার। আচ্ছা, এবার একটা প্রশ্ন, যে অবসর সময় কিভাবে কাটে? অনেকে বই পড়ে, বই পড়ার মাধ্যমে কাটে, অনেকে হয়তো প্ল্যান্টেশনের মাধ্যমে, অনেকে গসিপিং। তো সেই জিনিসগুলোও একটু ভাবতে হবে কি বলবো। আচ্ছা, নেক্সট আমরা আসি। তাহলে এটা আমাদের প্রথম ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা কি বলছি সেখান থেকে কিন্তু প্রশ্ন অনেক ডেপথে যাবে। নেক্সট হচ্ছে যে কোথা থেকে আমরা পড়াশোনা করেছি, বিভিন্ন জন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন কলেজ থেকে, সেই কলেজ সম্পর্কেও একটু ইনফরমেশন জানা। আর তারপরে নেক্সট প্রশ্ন, কেন এই চাকরিতে আসতে চাও? এটা একটা কমন প্রশ্ন। সেই ক্ষেত্রে এটা যেহেতু পাবলিক সার্ভিস, তো সেই হিসাবে একটা হতে পারে যে আমরা এন্টায়ার সোসাইটির জন্য কাজ করতে চাই, এখানে প্রমোশন আছে, এখানে কাজের একটা বৈচিত্র্য আছে, অর্থাৎ একঘেয়েমি নয়। তো বিভিন্নভাবে আরও কিছু ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে হবে। তারপরে একেবারে গ্রাম থেকে জেলা সম্পর্কে তথ্য আগেই আমি বললাম। তারপরে যে স্ট্রং পয়েন্ট, প্রত্যেকেরই একটা স্ট্রং পয়েন্ট থাকে, এবং সেই স্ট্রং পয়েন্ট কি কি সেগুলো নিজে খুঁজে বার করতে হবে। সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে চাইলে সেগুলো কনফিডেন্টলি বলতে হবে। এবং তারপরে আমাদের স্বাভাবিক ব্লক থেকে জেলার বিভিন্ন সমস্যা থাকে, তো যে যে যার ব্লক, সেই ব্লকের যে সমস্যা, সেই সমস্যাগুলা কি কি সেটা জানতে হবে, জেলার কি সমস্যা সেটাও জানতে হবে। এই জিনিসগুলো কিন্তু ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে। নেক্সট হচ্ছে, আমরা যদি এই প্রশ্নটা বলি, ভালো অফিসারের গুণাবলী কি কি, সেই ব্যাপারে যদি প্রশ্ন করে, সেই ব্যাপারেও আমাদের কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে। আচ্ছা, এইটা যদি প্রশ্ন করে দেয় যে তুমি যে প্রশ্ন মানে যে পদের জন্য এখানে অ্যাপ্লাই করেছে, অ্যাকচুয়ালি আমরা যে চয়েস সিট দিয়েছি 1 2 3 4 করে, অবশ্য আমাদের জানতে হবে প্রত্যেকটা মানে এক্সটেনশন অফিসার যে সমস্ত পোস্টগুলো এখানে লিস্টেড আছে, এই লিস্টে কার কী কাজ, সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই একটা নলেজ ওভারঅল রাখতে হবে। তবে সবচেয়ে বেশি রাখতে হবে আমরা যাকে 1 নম্বর চয়েস দেব এবং 2 নম্বর চয়েস দেব, সেই দুটি সম্পর্কে অবশ্যই ভালো করে জানতে হবে। তো আমি প্রত্যেকটা সম্পর্কেই আমি আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটাই। তো একই রকমভাবে আমাদের যে বিশেষ টপিকগুলো আছে, বিশেষ করে যে তারপরে যে ফিক্সড যে জিনিসগুলো, যে ক্ষেত্রগুলো থেকে আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিয়াম্বল, যেটা আমাদের প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা আমাদের মুখস্থ করতে পারলে খুব ভালো হয়। তারপর আমাদের যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট পিআরআই বডিজ, সেই সম্পর্ক ক্ষেত্রটা হচ্ছে পছন্দের জায়গা, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সুন্দরবন, সেই সম্পর্কে আমাদের জানা দরকার, বিভিন্ন সময় সুন্দরবন থেকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, যদি দূরে পোস্টিং দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেটাও একটা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। বর্তমানে যদি কোনো চাকরি এই মুহূর্তে করেন, সেই ক্ষেত্রে সেই চাকরি কেন ছেড়ে ওই চাকরি যেতে চান, সেই প্রিপারেশনটা একটা রেডি করতে হবে। বিভিন্ন পলিটিক্যাল প্রেসার থাকে, সেই চাপ যদি আসে সেক্ষেত্রে কীভাবে সামলাবেন, তার ক্ষেত্রেও একটা মানসিকভাবে প্রিপারেশন, যদি এই প্রশ্ন ফেস করতে হয় কীভাবে বলবো। দুর্নীতি, এখন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কথা উঠে আসছে, সেই ক্ষেত্রে আপনার
ব্লকে, আপনি যে ব্লকে পোস্টিং, দেখা গেলো আপনাকে একটা ডিপার্টমেন্টে চার্জ দেওয়া হলো, সেই ডিপার্টমেন্টে ইনকেস কেউ কেউ দুর্নীতির সঙ্গে জড়িত বা বিভিন্ন রিপোর্ট আপনার কাছে আসছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনার কি রোল হবে, সেই সম্পর্কে একটা প্রিপারেশন। এটাও হতে পারে দেখা গেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বেআইনি কাজ করতে পরোক্ষভাবে বলছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। আমাদের একটা গ্রাম সংসদ, গ্রাম সভা, একদম বেসিক বেস লেভেলে এই দুটো কনসেপ্ট, গ্রাম সংসদ এবং গ্রাম সভা কাকে বলে। তারপর আমরা বেশ কিছু আমাদের প্রেজেন্ট যে ঘটে যাওয়া বেশ কিছু টপিক সম্পর্কে আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। সেটা হচ্ছে বিশেষ করে যে আমফানে আমাদের যে বঙ্গোপসাগরীয় যে শাখায় যে ঘূর্ণবাতটা হলো, সেই সৃষ্টির কারণ কি, আজকে ওর গতিবেগ এত প্রখর কেন, এত প্রবল কেন, এবং ক্ষতির পরিমাণ অন্যান্য সময়েও ঝড় ফেস করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাট এবারে এত বেশি কেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন কোন জেলা, এর ফলে কতজন মারা গেছে, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কত অনুদান দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কীভাবে এটার মোকাবেলা করেছে, এই ব্যাপারে কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে হবে। একই সঙ্গে আমরা জানি যে বিশ্ব মহামারী বর্তমানে কোভিড-19, এই কোভিড-19 যে আরএনএ ভাইরাস, তার নেচার এবং তার প্রকৃতি এবং কোন দেশ থেকে সৃষ্টি এবং কোন কোন দেশ বর্তমানে এফেক্টেড, তার র্যাঙ্কিং, বিশেষ করে যেদিন ইন্টারভিউ, বিশেষ করে যেদিন পার্সোনালিটি টেস্ট, তার আগের দিন অন্তত ভারতবর্ষে টোটাল আক্রান্তের সংখ্যা, সুস্থ হওয়ার সংখ্যা এবং মৃতের সংখ্যা, সেই ফিগারটা একই সঙ্গে দেশের যেমন জানতে হবে, আমাদের স্টেটেরও জেনে সেটা অবশ্যই যেতে হবে। পঙ্গপাল যে হানা, আমরা জানি যে বর্তমানে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এই মধ্যপ্রদেশ, এই স্টেটগুলা এফেক্টেড। এই পঙ্গপাল কোথায়, কোন দেশ থেকে রুট শুরু হয়েছে এবং কিভাবে আসছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সেই সম্পর্কে কিছু নলেজ গ্যাদার করতে হবে। রিসেন্ট যে টপিক, কাশ্মীরে যে 370 এবং 35A, এটা যে রিমুভ করে দেওয়া হয়েছে এবং তার এফেক্ট, তার আলটিমেট প্রভাব বা এই সম্পর্কে আপনার মতামত এটা জানতে চাইতেই পারেন। বর্তমানে আমাদের ইকোনমি স্বাভাবিক, এই লকডাউনের জন্য ইকোনমি ভীষণভাবে এফেক্টেড হয়েছে। তো এই ব্যাপারে সুরাহা পেতে গেলে কি কি করা দরকার, সেই ব্যাপারে আপনার মতামত। এবং অ্যাকচুয়ালি একটা উভয় সংকট, লকডাউন একটু অর্থাৎ রিল্যাক্স না করলে যেমন ইকোনমিকে বাঁচানো যাচ্ছে না, আবার একই রকমভাবে লকডাউন টোটালি উঠিয়ে দিলে আমাদের মতো, বিশেষ করে যেখানে লিটারেসি রেট খুবই কম, সেখানে আমরা ঠিকঠাক মেনটেন কতটা করতে পারবো সেটা একটা সন্দেহজনক। সেই হিসাবে আমরা লকডাউন তুলে দিতে পারছি না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না। তো এই দুইয়ের মাঝে পড়ে আপনার কি মতামত, কিভাবে আপনি দুটোকেই বাঁচিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে একটা মতামত রেডি করতে হবে, মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। পশ্চিমবঙ্গের বর্তমানে যে বিভিন্ন স্কিম, বিশেষ করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এবং সবচেয়ে বর্তমানে ফেমাস কৃষক বন্ধু, তো এই সমস্ত স্কিম সম্পর্কে ডিটেলস অবশ্যই ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং এর বেনিফিট এবং সোসাইটি কীভাবে, যেমন আমরা জানি কন্যাশ্রীর মাধ্যমে যেমন চাইল্ড ম্যারেজ প্রতিরোধ হয়েছে, উচ্চশিক্ষায় মেয়েদেরকে আগিয়ে নিয়ে যাওয়া গেছে, সবুজ সাথীর মাধ্যমে সেটাও আমরা মেয়েদের লিটারেসি রেটকে বাড়াতে পেরেছি। তো এই প্রত্যেকটা জিনিসের সম্পর্কে জানতে হবে। তারপর ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন স্কিম, কারণ আমরা জানি যে নারী ক্ষমতায়ন না হলে সামগ্রিকভাবে কোনো দেশ উন্নয়ন করতে পারে না। তারপর রিসেন্ট
যে সমস্ত প্রোগ্রামগুলো চলছে এনজি এনার্জি এর উপরে আমাদেরকে নলেজ গ্যাদার করতে হবে। সেটা বর্তমানে মাইগ্রেন্ট লেবার যারা আছে তাদেরকে যাতে কাজ যারা খুঁজে বাড়ি এসছে তাদেরকে কাজ দেওয়ার জন্য এনজি এনার্জি স্কিম থেকে কাজ দেওয়া হচ্ছে, কীভাবে হচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল নলেজ চাইলে কোনো ব্লকে গিয়েও নলেজ গ্যাদার করা যেতে পারে। এবার আমি আসছি, আমি বিভিন্ন এক্সটেনশন অফিসারের প্রত্যেকের হয়তো আমি কি কাজ সেটা বলতে পারবো না, বাট আমার যতটা কনসেপ্ট আমি বলার চেষ্টা করছি। তারপরে আমার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করব। সেটা হচ্ছে এখানে প্রথমেই বলি, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অর্থাৎ ব্লকে যেটা আমরা বিডিএমও অর্থাৎ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বলে জানি, এদের গ্রেড পে 3900। বিভিন্ন রকম ক্যালামিটি, বিশেষ করে বিভিন্ন রকম ডিজাস্টার, ঝড়, বন্যা, হয়তো ভূমিকম্প, তারপর এই বিভিন্ন রকম, বা বর্তমানে কোভিড-19 যেটা চলছে এটাও একটা ডিজাস্টার। তো সমস্ত রকম ক্ষেত্রেই আমাদের অর্থাৎ জরুরি ক্ষেত্রে আমাদের যে সার্ভিসটা দেওয়া হয় সেটাই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। এর ডিউটির ক্ষেত্রে বিশেষ করে ফ্লাড প্রবণ যে সমস্ত এলাকা আছে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের ফাংশন বেশি, বিশেষ করে যেখানে দেখা গেল বন্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে ছুটিছাটা সেইভাবে পাওয়া যায় না, স্বাভাবিক মানুষকে পরিষেবা দিতে হয়, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারই যেহেতু ওখানে মেনলি নোডাল অফিসার, সঙ্গে ডিডিও স্যার তো থাকেনি, তো ওনাকে প্রাইমারি স্টেজগুলো সবই দেখতে হয়। ইনকেস কেউ যদি হয়তো বাজ করে মারা গেল বা কেউ জলে ডুবে মারা গেল, সঙ্গে সঙ্গে তার রিপোর্টিং করা, হঠাৎ করে ঝড় হলো, ঝড়ে যাদের ঘর বাড়ি হয়ে গেছে তাদেরকে ত্রিপল সাপ্লাই দেওয়া বা কিছু ফুড গ্রেন দেওয়া, বা কোনো বাড়ি পুড়ে গেলে তাকে বিভিন্ন রিএম কিট দেওয়া, বিভিন্নভাবে ত্রিপল বা অন্যান্য তার স্থায়ী বাসস্থানের একটা ব্যবস্থা, অস্থায়ী একটা বাসস্থানের ব্যবস্থা করা। তো বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো, অর্থাৎ হঠাৎ করে কোনো মানুষ কোনো কিছু খুইয়ে ফেললো, সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়ানো, এটা একটা বড় রেসপন্সিবিলিটি, এবং এটাই হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মেন কাজ। তো সেই হিসাবে এই পোস্টটা অবশ্যই মানুষের উপকার করার একটা, এবং কি বলবো, অসহায় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ। এতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে। হ্যাঁ, অবশ্যই কাজের রেসপন্সিবিলিটি আছে, এবং ছুটি মানে রাত 12টাতেও ডিউটি হতে পারে। হ্যাঁ, তো সেই হিসাবে এটা একটা চ্যালেঞ্জিং জব অলসো। তারপরে ব্লক ইউথ অফিসার, আমরা জানি বিভিন্ন সময় যুব উৎসব, সুভাষ উৎসব, তারপর রাখি বন্ধন উৎসব, বিবেক উৎসব, বিভিন্ন যে সরকারি উৎসবগুলো হয়ে থাকে তার সেই ক্ষেত্রে মেন ফাংশন ব্লক ইউথ অফিসারকেই নিতে হয়। তো প্লাস ব্লকের বিভিন্ন অফিসাররা মিলেই মেনলি ওনাকে কোঅপারেট করেন। তো এইভাবে করেই ব্লক মানে কিছু আমাদের সরকারি যে সমস্ত অনুষ্ঠান সেগুলো অর্গানাইজ করা, এবং বিভিন্ন ক্লাব, রেজিস্টার্ড ক্লাব, তাদের সঙ্গে একটা লিয়াজও মেনটেন করা, তাদের সঙ্গে বিভিন্ন কিছু খেলার কোনো ম্যাটেরিয়ালস আছে ডিস্ট্রিবিউট করা। মেনলি এই কিছু কাজে আরও কিছু আছে অবশ্য। তারপর ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, আমরা জানি যে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি বিভিন্ন সার্টিফিকেট, তার যে প্রাইমারি ইনকোয়ারি সেটা ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকেই করতে হয়, এবং তার সমস্ত ডকুমেন্টস রেডি করা, অনলাইনের ফরওয়ার্ডিং করা, সব কিছুই করতে হয়। আলটিমেট যদিও সিগনেচার এসডিও, মাননীয় এসডিও সাহেব করেন। তো এই প্রাইমারি এই সমস্ত কাজ সঙ্গে শিক্ষাশ্রী যে স্কলারশিপ আছে আপ টু 8 পর্যন্ত এসসি এসটিদের জন্য, তো সেই কেসটাও আছে। আবার ইন্টারকাস্ট ম্যারেজ সেটাও দেখতে হয় ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকেই। একই সঙ্গে তারপর আসছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এদেরও গ্রেড 3900,
এক্ষেত্রে আমরা জানি ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা আছে যে আমাদের ইনকেস কেউ যদি ঠকিয়ে কোনো মাল আমাদেরকে দেয়, সেক্ষেত্রে ন্যায্য যে দাম তার চাইতে যদি বেশি দাম নিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কমপ্লেন করলে আমরা জানি যে ওখানে কনজিউমার ওয়েলফেয়ার থেকে আমরা হেল্প পাই, এবং সেক্ষেত্রে একটা তাকে যে কেস করলে, যেটা কেস করে যেরকম ওকেও ডাকা হয়, আলটিমেট ইনকোয়ারি করা হয়, সে যদি গিল্টি প্রমাণিত হয় তাকে একটা ফাইন করা হয়। তো এই ব্যাপারগুলো কনজিউমার ওয়েলফেয়ারের কাজ। তবে কনজিউমার ওয়েলফেয়ার ভালো সার্ভিস আমার মনে হয়। এবং নেক্সট হচ্ছে আমরা আসি অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, রো গ্রেড পে 3900, বাট এই বিষয়ে আমি ডিটেলস কিছু বলতে পারবো না। কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, এটা অবশ্য জেল, যে কারেকশন জেলেই মেনলি পোস্টিং হবে। বিভিন্ন জেলে যে সমস্ত আসামি বা আছে ওদেরকে মেনটেন্যান্সের জন্যই। আমি তবু এই বিষয়টা তো খুব বেশি জানি না। ইন্সপেক্টর এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, এটাতেও আমি বেশি হেল্প করতে পারলাম না। সেভিং ডেভেলপমেন্ট অফিসার, এটাতেও পারছি না। ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, এটা বিশেষ করে যারা রেজিস্টার্ড লেবার তাদেরকে লেবার কার্ড প্রদান করা হয়, তারা বিভিন্ন বেনিফিট, বিশেষ করে যারা তার ছেলেমেয়েরা যদি মাধ্যমিক পাস করে, এইচএস পাস করে, সেই সময় তাদের একটা অ্যাপ্লিকেশান করতে হয়, তার বেসিসে তারা একটা বেনিফিট পায়, বা কোনো লেবারের কোনো দুর্ঘটনা ঘটলে একটা লেবার বেনিফিট পেয়ে থাকে। এই সমস্ত ব্যাপার সব কিছুই লেবার ডিপার্টমেন্টের আওতার মধ্যে পড়ে। তারপর অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ, তারপর অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি, এই বিষয়ে আমার খুব বেশি নলেজ নেই। তারপর আমি যেটাই ছিলাম, অর্থাৎ এক্সটেনশন অফিসার অফ মাস এডুকেশন এক্সটেনশন, এটাই আমি দীর্ঘ 2 বছর ছিলাম। অ্যাকচুয়ালি স্বাক্ষর ভারত মিশনের একটা প্রোগ্রাম চলতো, এই মুহূর্তে অবশ্য সেটাও বন্ধ। মানে আর কিছু হোম আছে, সেটা যে এলাকায় আছে তাকেই মেনলি ভিজিট করতে হয়, আদারওয়াইজ অ্যাজ সাচ সেইভাবে মাস এডুকেশনের কাজ নেই। তো আমি শেষে যাই হোক, আমি যাই কিছু বলছি, এই যে ব্লকে যদি পোস্টিং হয়, তো জব চার্টে কি কাজ আছে কি কাজ নেই সেসব দেখা হয় না মেনলি। সেটা হচ্ছে বিডিও সাহেবদের হ্যান্ডস হিসাবে, যেহেতু প্রত্যেকেই কাজ ওনার আন্ডারেই যেহেতু প্রত্যেকে কাজ করতে হয়, অতএব উনি যে সময়ে যে অর্ডার করবেন, যে ডিউটি দেবেন, সেটা কিন্তু প্রত্যেকেই করতে হয়। সেই হিসাবে ব্লকে তো বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন কিছু ভিজিট, ইনকোয়ারি করা, তো ভেরিয়াস টাইপের কাজ, মানে সত্যি কথা বলতে কি প্রতিদিনই যেন আলাদা আলাদা কাজ এরকমই। তো স্যার যেরকমভাবে, বিডিও সাহেব যেরকমভাবে কাজ দেবেন, সেরকমভাবেই প্রত্যেক এক্সটেনশন অফিসারকে সেরকমভাবেই করতে হবে। তবে পার্টিকুলার কিছু চার্জ হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টের চার্জও দেওয়া হতে পারে, সেক্ষেত্রেও তাকে কিন্তু সেটা এক্সিকিউট করতে হবে। তো সেই হিসাবে এই নয় যে আমি এক্সটেনশন অফিসারের কাজ সেইভাবে নেই, হয়তো বা তার ডিপার্টমেন্টাল কাজ সেইভাবে নেই, কিন্তু একটা ব্লকে যখন পোস্টিং হবে সেই ক্ষেত্রে বিভিন্ন কাজ করতে হবে। যেমন আমি যখন ইওমি হিসাবে পোস্টিং আমার ছিল, তখন আমি ইলেকশন ওসি ছিলাম। সঙ্গে আমি কিছুদিন ব্লক ওয়েলফেয়ার অফিসার এবং বিডিএমও, অর্থাৎ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ওরও ইনচার্জ হিসাবে প্রায় 6 মাস মতো কাজ চালিয়েছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার পোস্টিং কোন ডিপার্টমেন্টে আমি পোস্টিং পেলাম তার থেকেও বড় কথা, সেই ব্লকে এক্সটেনশন অফিসারের সংখ্যা কত, সেটা একটা ফ্যাক্ট। কারণ সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জ নিতে হবে, এবং স্যার যেরকমভাবে বলবেন সেরকম কিন্তু কাজ করতে হবে। নেক্সট, লেডি এক্সটেনশন অফিসার, এটা অ্যাকচুয়ালি মহিলাদের জন্যই। তারপর একই কাজ মেনলি। তারপর রেভিনিউ ইন্সপেক্টর, এটা অ্যাকচুয়ালি আরআইদের পোস্টিং গ্রাম পঞ্চায়েতে হওয়ার কথা, বাট আরআইয়ের সংখ্যা যেহেতু কম, যার কারণে ব্লক মেনলি ল্যান্ড অফিসেই ওনাকে ডেকে নেওয়া হয়। তো প্র্যাকটিক্যাল বেসিসে আরআইদের হয়তো কোথাও কোনো গ্রাম পঞ্চায়েতে জমি নিয়ে কোনো ডিসপুট হলো, সেই ক্ষেত্রে
আরআইরাই সেটা হ্যান্ডেল করেন, আমি নিয়ে গিয়ে সেটা মেপে এই সমস্ত। তবে একটা জিনিস, এই আরআই থেকে আরও হওয়ার একটা প্রমোশন আছে, তারপর বিএলআরও, এবং বিএলআরও থেকে আবার এক্সিকিউটিভ হওয়ার একটা প্রমোশনের জায়গা, আবার ইওমি থেকে জয়েন্ট ভিডিও, তারপর ভিডিও, এই একটা প্রমোশনাল চেন। বিডিএমও থেকে এসডিডিএমও হওয়া যায়, তারপর ডিএমও। তো এটা একটা প্রমোশনাল চেন। তো কিছু এই সমস্ত পোস্টে প্রমোশন আছে, আর বাকি গুলো আমার ঠিক জানা নেই। সেই অর্থে প্রমোশন খোঁজ খবর অবশ্যই নেবে প্রমোশন। তবে কিছু কথা আমাদের, আমরা ইন্টারভিউয়ের জন্য আমি নাজির স্যারের কাছে গিয়েছিলাম, বর্তমানে বিডিও কালীগঞ্জ। তো স্যার আমাদের বেশ কিছু ইনফরমেশান বলেছিলেন যে এই জিনিসগুলো মাথায় রেখো। তো আমিও আজকে সেই স্যারের কথাগুলো আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। যে সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের সময়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেলফ কনফিডেন্স, এটা কিন্তু রাখতে হবে বরাবরই। মানে ঘাবড়ে গেলে চলবে না, ঠিক আছে? মানে ইন্টারভিউ দিতে গিয়ে সত্যি কথা বলতে আমিও অনেক ঘাবড়ে যেতাম বা বিভিন্ন সময়ে। তো তারপর স্বাভাবিক একটু টেনশন বেড়ে গেলে একটা সমস্যা তো ক্রিয়েট হয়। তো সেই হিসাবে সেলফ কনফিডেন্স লেভেল কখনোই নিচে করা যাবে না। সে যাই হোক না কেন, হবে, যা হবে ভালোর জন্য হবে, সেই কথা মাথায় রেখে আমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। ড্রেস কোডের ব্যাপারে অবশ্যই লাইট কালার একটা ড্রেস পরতে হবে, এবং একরঙা হলেই বেটার। তবে সেটা মানে এক কথায় রুচিসম্মত হলেই হবে, বিভিন্ন জনের বিভিন্ন রকম রুচি থাকবে। তো কিন্তু সেটা লাইট কালার এবং একরঙা, এটাই দেখি ম্যাক্সিমাম বন্ধুরাও পড়ে। তারপরে গ্রিটিংস অবশ্যই আমরা পারমিশন নিয়ে তো অবশ্যই ঢুকবো, এবং ঢুকে আমরা যদি সকালের দিকে 12টার আগে হয় গুড মর্নিং, বা 12টার পরে গুড আফটারনুন, বা অনেকে নমস্কার জানায়। তো বিভিন্ন জন যাই কিছু জানানো হোক, সেটা প্রি প্ল্যান, মানে আগে থেকে একটু মানে করে, কি বলবো, একটু ভেবে নিলে বেটার হয়। হ্যাঁ। তো তারপর কমিউনিকেশন স্কিল, সেক্ষেত্রে আমি যখন কথা বলবো কিছু মুদ্রা দোষ সেগুলো যেন না থাকে। বিশেষ করে আমরা কথা বলার সময় বিভিন্ন কিছু ল্যাঙ্গুয়েজ বারবার রিপিট করি, মানে কথা সেগুলো যাতে না করা হয় সেটা। আর আই টু আই কন্ট্যাক্ট, আমরা চোখে চোখ রেখে কথা বলবো, সেটা সবচেয়ে ইফেক্টিভ। হয়তো স্যার বোর্ডে 4 থেকে 5 চারজন থাকলেন, তো যিনি প্রশ্ন করছেন তার দিকেই আমরা তাকিয়ে কথা বলার চেষ্টা করব, কিন্তু বাকিদেরকে দিকে তাকাবো না তা না। মাঝে মাঝে আমরা বাকিদেরও দিকে মানে তাকিয়ে তাকিয়ে নেব, সেটা একটু মেনটেন করতে হবে। আর আনসার সবসময় টু দ্য পয়েন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। যে প্রশ্ন দেখা গেলো যে পার্টিকুলার যার উপর প্রশ্ন, সেই উত্তরটা সেইভাবে দেওয়াই, টু দ্য পয়েন্ট আনসার দেওয়াই বেটার। অযথা লম্বা চওড়া করার কোনো দরকারই নেই। আর কোনো রকম কোনো বিতর্কে যাবে না। এটা মানে এমনিতেই বলা হয় যে কোনো রকম কোনো বিতর্ক কোনো কিছু করা যাবে না। হতেই পারে মানে হয়তো যে ভিউ, যে মতামত, আমার যে ওপিনিয়ন, তার সঙ্গে হয়তো ওখানকার মানে ইন্টারভিউ বোর্ডের যে স্যার, তা নাও মিলতে পারে, বাট সেটা কখনোই বিতর্ক যেন তৈরি না করে। মানে সেই জায়গায় সেই পথে না হাঁটা কখনোই উচিত নয়। তোর জানা না থাকলে সরাসরি না বলে দেওয়াই বেটার। তবে হ্যাঁ, মিথ্যা বলা যাবে না, এটা ইন্টারভিউ বোর্ড কখনোই চান না যে মানে কেউ মিথ্যা বলুক বা মিথ্যার আশ্রয় নেই। আর ইনকেস কোনো ব্যাপারে হয়তো আমি একটা মতামত দিলাম, আবার ইন্টারভিউ বোর্ডের স্যাররা যখন বললেন না এটা না, এটা তোমার ঠিক না, এটা করা উচিত নয়, হয়তো একটু প্রেসারের মুখে আবার সঙ্গে সঙ্গে নিজের ওপিনিয়নটা চেঞ্জ করে দিলাম, এটা করা উচিত নয়। মানে এটা না করলেই বেটার, মানে করবে না। ওভার কনফিডেন্স ভালো নয়, অবশ্যই কোনো কিছুতেই ওভার কনফিডেন্স ভালো নয়। আমাদের সব কিছুই সেটা মাথায় রাখতে হবে। আর অযথা মানে এমনি অবশ্যই হাসি একটা, কি বলবো,
মুখে স্মাইলিং থাকতে পারে, কিন্তু সেটা কখনোই হাসাহাসি করা বা উত্তেজিত হয়ে কোনো কিছু একটা টপিক হয়তো কমন পেয়ে গেলাম, হ্যাঁ, তো জোরে সেটা বলে দিলাম বা একটু জোরে হেসে নিলাম, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আর প্রত্যেকেরই দুর্বল পয়েন্ট থাকে, সেগুলা যত মানে না প্রকাশ করাই বেটার। কোনো ব্যাপারে কনফিউজড হওয়া যাবে না, ঠান্ডা মাথায় প্রশ্ন শুনতে হবে, আগে প্রশ্ন বুঝতে হবে ভালো করে। প্রয়োজনে যদি আমি ঠিকঠাক শুনতে না পাই তাহলে সেটা আরেকবার বলতে হবে, স্যার মানে স্যার প্লিজ বা কিছু একটা, মানে ভালো করে শুনতে হবে। আর কনসাস মানে কোনো রকম এদিক ওদিক মাইন্ড গেলে চলবে না। তো সেই হিসাবে স্যাররা কী বলছেন শুনতে হবে, এবং জোরে একটু লাউডলি বলতে হবে। অনেক সময় কী হয়, আমরা ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমাদের সাউন্ডও লো হয়ে যায়। তো এটা মাথায় রাখতে হবে, আমরা যেন আমাদের দিক থেকে যে ভয়েস সেটা যেন একটু জোরেই থাকে, মানে ওনারা না বলেন যে আমি শুনতে পাইনি বা কিছু, এটা একটা নেগেটিভ পয়েন্টের মধ্যেই যায়। তাড়াহুড়ো করে থতমত খেয়ে যাওয়ার কোনো মানে নেই, অতএব ধীরে সুস্থেই বলবে, সেটাই বেটার। আর পরপর হয়তো একই সঙ্গে মানে আমি একটা প্রশ্নের উত্তর দিতে দিতে অন্য আরেকজন স্যার হয়তো একটা প্রশ্ন করলেন, তো প্রশ্ন শেষ করেই কিন্তু সেই স্যারের প্রশ্নের উত্তর দিতে হবে। অতএব বলার সময় কোন স্যার কোন প্রশ্ন করছেন সেটা কিন্তু মাথায় ক্যাপচার, এবং প্রত্যেক স্যারকেই কিন্তু সেই উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কুল মাইন্ডেড, সবসময় কুল মাইন্ডেড হয়েই মানে ইন্টারভিউ বোর্ডে থাকার চেষ্টা করতে হবে, এটা মানসিকভাবে প্রিপারেশন কিন্তু নিতে হবে, এটা করতে হবে। আর এটা প্রমাণ করতে হবে যে তুমি ওই পদের জন্য যোগ্য, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর 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 কিছু আর আমাদের কিছু বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে অবশ্যই একটা নলেজ রাখতে হবে। কিছুদিন আগে আমরা জানি দিল্লি এবং রাজস্থানে একটা টেম্পারেচার হাই হয়েছিল, বিভিন্ন বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা নিয়ে আসছিলেন, এবং আমাদের গণতন্ত্রের যে 4টি স্তম্ভ কী কী, এবং আমাদের আগেই তো বলেছি জেলার ঐতিহাসিক স্থান সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে, তার ইতিহাস। তারপরে আমাদের বিশেষ করে রেইন ওয়াটার হারভেস্টিং, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বর্তমানে একটা টপিক, কারণ আমরা জানি যে বেশ কিছু জেলায় গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে নেমে যাচ্ছিল। তো সেই হিসাবে এটাও একটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা প্রশ্ন, যে সততা মানে যদি আপনাকে সততার উপর 10-এর মধ্যে আপনার পরীক্ষা নেওয়া হয়, তো আপনাকেই যদি অ্যানালিসিস করতে দেওয়া হয় এরকম একটা প্রশ্ন, তাহলে আপনি নিজেকে কত দেবেন? এরকম যদি একটা প্রশ্ন ছুড়ে দেয়, সেই ক্ষেত্রে কী বলা হবে? অবশ্যই সততার সঙ্গে কোনো আপোষ নয়, সেটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে 10-এ 10 অবশ্যই। তো সেটা সেই সমস্ত প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এরপর আমার একটা ছোট্ট ইন্টারভিউ আমি একটু শেয়ার করি। আমাকে যখন 2012 যেটা হয়েছিল লাগভাগ 2015-র দিকে, হয়তো না 15 না 16-র দিকে ইন্টারভিউ হয়েছিল। তো যাই হোক, ওই সময় আমার কিছু প্রশ্ন করা হয়েছিল, যে আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো, সেটাই। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল তোমার নামের মানে কি। তারপর অ্যাকচুয়ালি আমি বিটেক স্টুডেন্ট, টেক্সটাইল টেকনোলজি নিয়ে বিটেক করেছি। তো এটা একটা মানে বিশেষ করে যারা বিটেক ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং মানে ওই সমস্ত প্রফেশনাল কোর্সে অন্তত ছিলে, তাদের একটা কমন প্রশ্ন এটা, যে বিটেক ছেড়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে তুমি এই দিকে কেন? তো ওদিকে তো একটা বেটার ফিউচার, তো সেই ক্ষেত্রে তুমি আবার এদিকে কেন ব্যাক করছো, মানে এটা একটা কমন প্রশ্ন। সেই ক্ষেত্রে একটা প্রিপারেশন নিতে হয় কেন ব্যাক করছি। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি হবির ক্ষেত্রে বলেছিলাম অ্যাকচুয়ালি ট্রাভেলিং, আমার ঘুরতে ভালো লাগে। সেই ক্ষেত্রে আমাকে কলকাতা মেট্রো রেল কত সালে প্রতিষ্ঠা হয়, এবং এই মানে ক্যালকাটা মেট্রো রেলের যে প্ল্যানিং, এটা কার
মস্তিষ্ক প্রসূত, এটা জানতে চাওয়া হয়েছিল। বিষ্ণুপুর কোথায় এবং কিসের জন্য বিখ্যাত, এবং আমি বলেছিলাম মাই ফাদার ইজ আ মার্জিনাল ফার্মার। তো এই মার্জিনাল ফার্মারের ডেফিনেশন কি, ফার্মার কত ধরনের হয় সেটাও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তেভাগা আন্দোলন সম্পর্কে। তেভাগা আন্দোলন কত সালে ঘটে, এবং তেভাগা কথাটা একটু বুঝিয়ে বলুন, তেভাগ বলতে এই তিনটে ভাগ কার কত। তারপরে আমাকে বলা হয়েছিল যে তোমাদের কী কী চাষ হয়, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম হলুদ চাষটা বলেছিলাম। তো সেই ক্ষেত্রে বলা হয়েছিল হলুদ চাষ কত দিনের ফসল। আমি আমার বাড়ি যেহেতু নদিয়া, সেই ক্ষেত্রে আমাকে বেশ কিছু ব্যক্তিত্বের নাম জিজ্ঞেস করা হয়েছিল। তার মধ্যে আমি বেশ কিছু বলেছিলাম, সঙ্গে মীর মোশাররফ হোসেনের কথা বলেছিলাম। সেক্ষেত্রে বলা হয়েছিল মীর মোশাররফ হোসেনের লেখা একটা বিখ্যাত গ্রন্থ, সেটার নাম জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছিলাম বিষাদ সিন্ধু। তো তারপরে জিজ্ঞেস করা হয়েছিল বিষাদ সিন্ধু আমি পড়েছি কিনা, তো আমি পড়িনি, বাট আমি বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি কারবালা যুদ্ধের কাহিনী। তো তারপরে প্রশ্ন যে কারবালা কোথায় অবস্থিত, কোন দেশে। তো অর্থাৎ বুঝতেই পারছো, মানে কোনো একটা প্রশ্ন যখন শুরু হয় তার একেবারে শেষ, হ্যাঁ, এবং এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে ফোরাত নদী, সেই ফোরাত নদী কোথায় অবস্থিত। তো যাই হোক ফ্রেন্ডস, আশা করি আমি জাস্ট একটা ছোটোখাটো একটা আলোচনা করলাম, এবং আমরা একটা মক ইন্টারভিউ বানাবো। সেখানে আমাদের কিছু বন্ধু অলরেডি এক্সিকিউটিভ হয়ে গেছে। আমরা সেই বন্ধুকে আমরা খুব তাড়াতাড়ি কাছে পাচ্ছি। আমরা একটা মক ইন্টারভিউ করব, এবং আশা করি সেই ভিডিওটাও আমরা পোস্ট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।